যে সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসাদার আছেন এই 12 নম্বর জাতীয় সড়ক, আগে নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক, কেউ কেউ কৃষ্ণনগর রোড বলেন, হাজার হাজার ব্যবসাদার যারা অস্থায়ী ব্যবসাদার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক তিনি চিন্তাগ্রস্ত। তিনি বলছেন যে দাদা কিছু একটা করতে হবে এদের জন্য, কারণ রাজ্য সরকার মা মাটি মানুষের সরকার, সংখ্যালঘু দরদির সরকার, হিজাব পরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে যারা মিরাটি থেকে যারা রাজবেরিয়া পর্যন্ত ব্যবসাদাররা, কেউ পানের দোকান, কেউ ফলের দোকান, কেউ সবজির দোকান, কেউ মিষ্টির দোকান, কেউ বিভিন্ন ধরনের দোকান করে যারা বসেছিলেন, যারা ছোট ছোট ঘুমটির দোকান, কেউ বিরিয়ানি করেছিলেন, দীর্ঘদিন ধরে এই ফুটপাতে বসে তাদের রুটি রুজি তাদের সংসারটা চলে। আমরা জানি যে যে ব্যবসাদারগুলো মাল বিক্রি করতেন, চায়ের দোকান, চায়ের বিস্কুট বিক্রি করতেন, চাটা কিনতেন, দুধটা কিনতেন, এই রাজ্য সরকার ট্যাক্সের টাকা সমান ভাগে ভাগ করে নিতেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। হ্যাঁ, জাতীয় সড়কের উপরে তারা ব্যবসা করছিল, জাতীয় সড়ক সম্প্রসারণ হয়েছে, কিন্তু আমরা বলতে চাইছি যে মিরাটি থেকে রাজবেরিয়া পর্যন্ত এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কেই এদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে, আর কেন্দ্রের বিজেপি সরকারকেই এদের পুনর্বাসন দিতে হবে। আমরা বলতে চাইছি আজকে বিডিও সাহেবকে দিয়েছি, তিনি সরকার পক্ষের লোক, সরকার চেঞ্জ হবে, এক একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু বিডিওর পোস্টটা চেঞ্জ হবে না। আমরা বিডিওকে প্রাথমিকভাবে আমরা আজকে একটা স্মারকলিপি দিয়েছি, তাকে বলেছি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। আমরা বলতে চাইছি যারা বিডিও অফিস চত্বরে দোকান ছিল, যাদের বিডিও অফিস চত্বরে সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে আইএসএফ করতে পারে, কিন্তু তার এই বিডিও অফিস চত্বরের ফুটপাতের দোকানে তার রুটি রুজিটা চলতো, বুলডোজার দিয়ে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই মামাটি মানুষের সরকার এদের খবর রাখে না, এদের হাঁড়িতে চাল সেদ্ধ হচ্ছে কিনা, তার বাড়ির কেউ অসুস্থ হয়েছে কিনা কেউ খবর রাখে না। আমরা বিডিও সাহেবকে বলেছি যে বিডিও অফিসের পাঁচিল ভেঙে ফেলতে হবে, এই পাঁচিল বরাবর বিল্ডিং তৈরি করে বিডিও অফিসের যারা ব্যবসাদার আছে সে যদি তৃণমূল করে তাকে এখানে দোকানে তাকে পুনর্বাসন দিতে হবে। এই কথাটা বিডিওকে আমাদের প্রতিনিধি দল আজকে বলে এসেছে। আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি খেলা মেলা অনেক কিছু করছেন, আমরা বলতে চাইছি একজন মুখ্যমন্ত্রী সে মন্দির মসজিদ তৈরি করবে, একজন দেশের প্রধানমন্ত্রী মন্দির মসজিদ তৈরি করবে, দেশের প্রধানমন্ত্রী দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীত্ব কাজ হবে যে কারখানার ফিতে কাটা। 2011 সালের আগে এই বাংলার মুখ্যমন্ত্রীর নাটক অনেক দেখেছিলেন, তারা ভেবেছিলেন যে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়ে থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাটকবাজি করলেন। আজকে এসআইআর এর নাম করে আজকে আমার বাপ জ্যাঠা কাকা তারা মাঠের কাজ ফেলে ব্যবসা ফেলে যারা আজকে 300-400 বছরের যাদের কবরস্থানের বাপ জ্যাঠা কাকা শুয়ে আছে, আজকে আমার বাড়ির যারা বাপ জ্যাঠা কাকা তাদেরকে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটা ব্যবস্থার মধ্য দিয়ে। জলের ব্যবস্থা নেই, বসার ব্যবস্থা নেই। আমরা বলতে চাইছি আজকে নওশাদ সিদ্দিকী আমার রাজ্যের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বললেন
আজকে সিও অফিসে যাব, সিও অফিসে আমরা যেতে হলো আজকে বাধ্য হয়ে। এই রাজ্যের গরিব পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষ, যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যাদের জমি দলিল আছে, যাদের রেশন কার্ড আছে, যাদের পর্চা আছে, যাদের ব্যাংকের বই আছে, যারা মাধ্যমিক পাস করেছে, অ্যাডমিট কার্ড আছে, যাদের ওবিসি এসসি সার্টিফিকেট আছে, তাদেরকেও লাইনে দাঁড়াতে হচ্ছে। সিও সাহেবকে বললাম, এটা কাদের গাফিলতি? আপনাকে উত্তর দিতে হবে। আজকে সিও সাহেব বলেছেন যে আজকে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের একটা নামও বাদ যাবে না। তখন নওশাদ সিদ্দিকী বললেন যে অনেকের নামের বানান ভুল আছে, তাদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হবে, তাদের কেন বিডিও অফিসে দাঁড়াতে হবে, কেন তাদের কাজ কামাই করা হবে? এই তৃণমূল তো জব কার্ড চুরি করে খেয়ে ফেলেছে, তাদের তো রুটি রুজি নেই, একটা দিন তো বিডিও অফিসে এসে তাকে সময় পাস করতে হচ্ছে। সিও সাহেব বললেন আমাদের বিএলও যারা কাজ করেছেন, বিএলওদের অনেক অভিজ্ঞতা কম আছে, আমরা তদন্ত করে দেখছি যে বিএলওদের যদি কোনো ভুল থাকে, যদি বৈধ ভোটার একজনও বাদ যায়, বিএলওদের কিভাবে শাস্তির ব্যবস্থা করবেন আজকে সিও সাহেব বলেছেন। আজকে সিও সাহেব বলেছেন যে দাদা এর ভেতর অনেক জল ঢুকে গেছে, যে 300 ছেলের বাবা একটা, 300 ছেলের বাবা একটা, অনেকের পরিবারের তাদের 6 জনের মেম্বার যাদের 6 জন তাদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে, কিন্তু তাদের পরিবারের লোক 4 জন, কিন্তু হয়তো সেই 4 জনের জায়গায় এই রাজ্যের বিএলওরা যারা তৃণমূলপন্থী তারা কি করেছে, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, শিলিগুড়ির সঙ্গে লিংক পাঠিয়ে আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে সিওকে পরিষ্কারভাবে বলে দিয়ে এসেছি, আমরা বলেছি যদি একটাও বৈধ ভোটার বাদ যায় তাহলে এই রাজ্য থেকে সুপ্রিম কোর্টে যে মামলাটা হবে তার নাম নওশাদ সিদ্দিকী, এটা সিওকে পরিষ্কারভাবে বলে দিয়ে এসেছি। আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন এসআইআর এর আগে বললেন যে এসআইআর করতে হবে আমার লাশের উপর দিয়ে, তিনি কি বললেন? এসআইআর করতে দেব না। এই রাজ্যের সবাই একটু নিঃশ্বাস ফেলেছিল যে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর হবে না, কিন্তু তিনি যে কর্মচারীদেরকে দিলেন, 90,000 কর্মচারী দিলেন, 221 কোটি টাকা দিলেন, কিন্তু এই অব্যবস্থার মধ্য দিয়েও এই যারা বিএলওরা আছেন তাদের মধ্যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমান পলিটিক্স, একটু বাঁধিয়ে দেওয়ার পলিটিক্স। আমরা বলেছি একটাও আমডাঙ্গার বৈধ ভোটার যদি বাদ যায়, এই রাজ্যের যদি একটাও বৈধ ভোটার বাদ যায়, তাহলে এই বাংলার যে আমরা সুপ্রিম কোর্টে প্রথম মামলাটা করবে নওশাদ সিদ্দিকী, এটা সিওকে বলে এসেছি। তার উত্তরে সিও সাহেব বলেছেন তারপরেও যদি কর্মচারীদের যারা এই হিয়ারিং করছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি নাম বাদ যায় কারোর ভুল ক্রমে, হয়তো বিএলও তৃণমূল হতে পারে, আইএসএফ করে বলে তার নামটা বাদ দিতে পারে, কিন্তু তারপরেও সিও বলেছেন যে আপনাদের জন্য আমরা ডিএম এর কাছে একটা চিঠি করতে হবে যে আমার নামটা বাদ গেল কেন দেখা হবে, ডিএম লেভেল থেকে তদন্ত হবে। ডিএমও যদি সেখানে ভুল ভ্রান্তি থাকে তিনি বলেছেন সিওর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ বৈধ ভোটার একটাও বাদ যাবে না। আর যাদের নামের ভুল আছে তাদেরও 2002 সালে তাদের বাপ জেঠা কাকাদের নাম যদি থাকে তাদেরও নাম বাদ যাবে না, এটাও পরিষ্কারভাবে সিও বলে দিয়েছেন। আমরা বলতে চাইছি যে অব্যবস্থা হচ্ছে, এই অব্যবস্থার মধ্য দিয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেক মানুষের সমস্যা তৈরি হচ্ছে, এদেরকে অবিলম্বে দেখতে হবে। উনি বলেছেন আমরা সেই বার্তাটা বিডিও লেভেলে পাঠাচ্ছি, বিডিওরা কি করছে আমরা জানি না, অবশ্যই বিডিও এই বিষয়টা দায়িত্ব নেবেন, তিনি এই আশ্বাস দিয়েছেন। নওশাদ সিদ্দিকী আমি যখন বেরোই সিও অফিসে প্রেস কনফারেন্স করছে, আমি তখন বলছি আমডাঙ্গার আজকে আমার বিডিওর কাছে ডেপুটেশন আছে, আমাদেরকে যেতে হবে,
আমরা বললাম যে নওশাদ সিদ্দিকী সিও অফিসটা সামলাক। এই রাজ্যের হাজার হাজার লাখ লাখ মানুষ তারা তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছে, তাদের জন্য নওশাদ সিদ্দিকী সিও অফিসে বসে আছেন, সেখানে প্রেস কনফারেন্স করছে। আর আমি আমডাঙ্গা এসেছি, যারা পথ হকাররা উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসন দিতে হবে। আমরা বলতে চাইছি, বিডিও সাহেব যদি থাকেন তিনিও শুনবেন এই কথাটা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাইছি, আপনার যেটুকু আপনার সীমানা বরাবর এখানে 2 তলা 3 তলা করতে পারেন। এখানে যারা এখানে বেকার যুবকরা পথ হকার ছিল তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাইছি যে সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে রাস্তার ধারে, সেইখানে মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে। এই মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মার্কেটিং দপ্তরের মধ্য দিয়ে দেগঙ্গায় যদি আপনারা যান, ওখানে দেখবেন চিত্ত বসু মার্কেট আছে, এই রকম মার্কেট তৈরি করতে হবে। আমরা বলতে চাইছি, কর্মতীর্থ করেছে, কর্মতীর্থে গিয়ে গাঁজার ঠেক বসছে, মদের ঠেক বসছে, কর্মতীর্থকে খুলে দিতে হবে। যারা দিন আনা দিন খাওয়া মানুষ যারা ছিল তাদের জন্য কর্মতীর্থগুলোকে খুলে দিতে হবে। আমরা বলেছি, তৃণমূল কংগ্রেস নতুন একটা নাটক শুরু করেছে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে ফুটবল খেলেছিল। আমরা বলছি এবারে আর ভাঙা পায়ে ফুটবল খেলা যাবে না, এবারে বাংলার মানুষ খালি পায়ে ফুটবল খেলবে আর নওশাদ সিদ্দিকী রেফারি করবে। এই কথাটা তৃণমূল কংগ্রেসকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। এই বাংলার মানুষ 21 তারিখে কলকাতার রাজপথে এখনো পর্যন্ত আমাদেরকে পারমিশনের বাধা দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের পারমিশন পাবো কিনা এই রাজ্যের পুলিশ প্রশাসন সংশয় তৈরি করেছে। আর আমরা বলেছি 21 তারিখ নওশাদ সিদ্দিকীর দখলে থাকবে কলকাতার রাজপথ, এই বাংলার বেকার যুবকের দখল থাকবে রাজপথ। এই কথাটা আমডাঙ্গার মানুষের কাছে বলতে চাইছি। 11 সালের পর থেকে এই আমডাঙ্গার মানুষের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আমডাঙ্গার মানুষের হাতে বোমা তুলে দেওয়া হয়েছে। আমডাঙ্গার মানুষকে বোমার ভয়ে তাদেরকে রাত্রিবেলা ঘুমোতে যেতে হয়। আজকে নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলে এসেছি, গত 3-4 দিন ধরে খেলেতে কোন ফুটোমস্তান আছে, ফুটোমস্তান বলছে দেখে নেব বুঝে নেব। আজকেও সিওকে জানিয়ে এসেছি, স্পেসিফিক খেলের নাম উচ্চারণ করে এসেছি, দাঁড়িয়াপুরের নাম উচ্চারণ করে এসেছি, খুঁড়িগাছির নাম উচ্চারণ করে এসেছি, টেঙ্গাটেঙ্গির নাম উচ্চারণ করে এসেছি, ভালুকার নাম উচ্চারণ করে এসেছি। ফুটো মস্তানগুলো আপনাদেরকে সাবধান করে দিতে চাই, 11 সাল থেকে অনেক খেলেছেন, পঞ্চায়েতে ব্যালট বাক্স লুট হয়েছে, আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে। তাই দুধকে দুধ পানিকে পানি এন্দাদুল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমরা বলতে চাইছি, এন্দাদুল বাড়ির বাইরেই থাকুক আর দাঁড়িয়াপুরের মানুষ শান্তিতে ঘুমোক, এটাই জানাতে চাইছি। আর যে এই যে খেলে থেকে ফুটোমস্তান আছে, কান খুলে শুনে রাখতে বলছি, আমার আইএসএফ এর কর্মীর গায়ে যদি একটা হাত পড়ে, আমি শুনিয়ে দিতে চাই 25টা সেলাই মেশিন চুরি হয়েছে। বিডিও সাহেব যদি শুনে থাকেন, আইসি সাহেব যদি শুনে থাকেন, এই আইএসএফ এর কর্মীদের 25টা সেলাই মেশিন আদায় করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়বে, কারণ এরা লুট হয়েছে আমার গরিব মানুষের সেলাই মেশিন। যাদের মুরগি চুরি হয়েছে, যাদের গরু খুলে নিয়ে গেছে, যাদের মাল সাথে ধান সেদ্ধ করছিল, তৃণমূল সেই ধানটা পর্যন্ত তুলে নিয়ে গেছে। এই আমডাঙ্গার মানুষ 2026-এ খাম চিহ্নে ভোট দিয়ে কড়ায় গন্ডায় বুঝে নেবে। আমরা বলতে চাইছি যে অনেক করেছেন, গরিব মানুষের অধিকারকে লুট করা হয়েছে, বেকার যুবকের পেটে লাথি মারা হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভেবেছেন রেড রোডে হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করবেন? আর আমডাঙ্গার মানুষ যখন বিপদের মধ্যে আছে, এসআইআর এ ভোটার লিস্টে তার নাম থাকবে কি থাকবে না, যখন যন্ত্রণার মধ্যে আছে, চুপি চুপি বলছে অমিত পোর্টালে আমার অধিকার কবরস্থান, আমার অধিকার মসজিদ, আমার অধিকার ঈদগাহ, আমার অধিকার এতিমখানা,
আমার অধিকারকে এই মমতা ব্যানার্জি অমিত পোর্টালের মধ্য দিয়ে বিজেপির হাতে লুট করে দিতে চাইছে। আমরা বলতে চাইছি তৃণমূলের নেতা মন্ত্রী এবং তৃণমূলের মুখ্যমন্ত্রীর ভাইপো পর্যন্ত ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। এই এলাকায় আবার ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। এই এলাকার মানুষকে বলতে চাইছি, আমরা বলতে চাইছি আমার কবরস্থান লুট হচ্ছে, আমার ধর্মস্থান লুট হচ্ছে, আমার এতিমখানা লুট হচ্ছে। মমতা ব্যানার্জিকে তো প্রশ্ন করতে হবে। মমতা ব্যানার্জি আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কারখানা হবে, ডবল ডবল বিশ্ববিদ্যালয় হবে, ডবল ডবল স্কুল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাহানাতে যে প্রাইমারি স্কুলটা রাস্তার জন্য ভেঙে দেওয়া হলো, এর ভবিষ্যৎ ছোট ছোট ভবিষ্যৎগুলোর এখনো পর্যন্ত বিকল্প স্কুলের ব্যবস্থা হলো না কেন? তার জবাব কি নওশাদ সিদ্দিকী দেবে? তার জবাব তো রফিকুল বাবুকেই দিতে হবে। কেন সেখানে স্কুলের জমি এখনো পর্যন্ত নির্ধারণ করা হলো না? আর একটা নতুন নাটক শুরু হয়েছে, সেবাশ্রয়। গতবারে ভাঙা পায়ে খেলি হয়েছিল না, এবারে বলছে সেবাশ্রয়। রফিকুর বাবু আপনাকে তো উত্তর দিতে হবে। সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা তছনছ হচ্ছে, বোমাগুলি পিস্তল কেনার জন্য টাকা জোগাড় করা হচ্ছে। আচ্ছা, আমার যদি কোনো মা, আমার যদি কোনো ভাই, ওপরওয়ালা না করুক, অসুস্থ হোক, এই সেবাশ্রয়ে গেল, একদিন ডাক্তার দেখালো, তার ডাক্তার লিখে দিল এক্সরে করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, 3 দিনের ক্যাম্প, কোটি কোটি টাকা খরচ। আর সেই মাটা এই গাড়ি ভাড়া খরচ করে সেখানে ডাক্তার দেখাতে গেল। আমরা বলতে চাইছি রফিকুর বাবু, অনেক নাটক হয়েছে। 15 বছরে 3.5 কোটি করে টাকা, 10.5 কোটি টাকা পেয়েছেন। আপনাকে তো উত্তর দিতে হবে যে আমডাঙ্গা হসপিটালে কেন এখনো সুপার মাল্টি স্পেশালিটি হলো না, কেন এখনো এক্সরে মেশিন কেন বসলো না, কেন এখনো এমআরআই মেশিন বসলো না, কেন সমস্ত দপ্তরে ওখানে ডাক্তার নেই, আর আপনি ওখানে মাছা বেঁধে প্যান্ডেল করে সেবাশ্রয় করে নতুন নাটক শুরু করেছে। আমরা বলতে চাইছি গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আবার নতুন করে বলছে ওরা ফুরফুরা, ওরা আহলে হাদিস। আমি ধর্মের ব্যাপারে যাচ্ছি না, এগুলো তো মৌলবীরা ঠিক করবে, ধর্মগুরুরা ঠিক করবেন। আমি শুধু বলতে চাইছি তৃণমূল শেষ অস্ত্র ধর্মকে হাতিয়ার করতে চাইছে। কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে তবলিগ? আমরা বলতে চাইছি একটা বার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই যে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলতে চাইছি এই আমডাঙ্গার বুকে মসজিদে আমার চাচারা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদ করবে, মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে। যারা মতুয়া আছে তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ধর্মতলায় আপনি ঈদের সময় গিয়ে মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করবেন। আমি একজন হিন্দু ঘরের ছেলে, আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি হয়, আমার কালী পুজোয় ছুটি হয়, আমার রথযাত্রায় ছুটি হয়, আমার ভাইফোঁটায় ছুটি হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এখনো পর্যন্ত ঈদের একদিনে ছুটি 2 দিন করতে পারলেন না। এটা আমাদের পক্ষ থেকে দাবি রইল, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেও ঈদের ছুটি 4 দিন করতে হবে। এই সংবিধান তো সেই অধিকার দিয়েছে। আপনি তো বলেছিলেন 34 বছরের জগদ্দল পাথর বামফ্রন্টকে সরাতে হবে। সিঙ্গুরের কারখানা বন্ধ হয়ে গেল, বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেল। এদিকে রাজারহাট উপনগরীতে আপনি ফাইল দেখিয়েছিলেন, অনেক ফাইল, হাজার হাজার ফাইল, সিপিএম নাকি চুরি করেছে। আপনি বিচার দেবেন। রাজারহাটের ঘটনা শুনে যান। রাজারহাটে 15 একর জমি ওয়াকফের নামে দান করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ওয়াকফের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি হিটকোর মাধ্যমে বিক্রি করে দিয়েছে। আমরা তার প্রতিবাদে নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে বলেছেন যে তাপস চ্যাটার্জি, আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না, আপনি ওখানকার এমএলএ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি 2011 সালের পর থেকে আমরা তো মুখ্যমন্ত্রীকে ভেবেছি যারা অল্প শিক্ষিত
তাদের কাজের ব্যবস্থা হবে, যারা বেশি শিক্ষিত তাদের কাজের ব্যবস্থা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম, আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবাসতাম, বারবার বিজেপিকে রোখার জন্য বলছে বিজেপিকে রুখতে হবে, বিজেপি নাকি সাম্প্রদায়িক দল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলতে চাইছি, বামফ্রন্ট আমলে বিজেপির ভোট ছিল 2% 3%, সেই ভোট 11 সালের পরে আজকে 42-43% হলো কি করে? এর জবাব তো আর জ্যোতিবাবু এসে দেবে না, এর জবাব তো হাসিম আব্দুল হালিম এসে দেবে না, এর জবাব তো এখানকার এমএলএ রফিকুর বাবুকেই দিতে হবে। কারণ বাইনারি পলিটিক্স, এখানে আর কেউ মাথা গলাতে পারবে না। আইএসএফকে কখনো মুসলমানের দল বলা হচ্ছে, কখনো টুপি পরার দল বলা হচ্ছে, আবার আইএসএফকে হিন্দু পাড়ায় মুসলমানের দল বলা হচ্ছে, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপি দালাল। আমরা বলতে চাইছি, রফিকুর বাবু আপনার দলকে বলবেন যে, আমরাও বলতে চাইছি তৃণমূলকে বলবেন যে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাক, মমতা ব্যানার্জি বসুক। আমরা বলতে চাইছি আইএসএফ যেখানে ক্যান্ডিডেট দেবে সেখানে যদি বিজেপি জেতে তার দায়িত্ব আইএসএফ নেবে, আর তৃণমূল যেখানে ক্যান্ডিডেট দেবে সেখানে যদি বিজেপি জেতে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার জন্য একটা চুক্তি চাইছি আমরা আব্বাস সিদ্দিকী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। যদি সেই বুকের পাটা থাকে আমাদের সঙ্গে বসে সেই চুক্তিতে তারা লিখুক। আমরা বলতে চাইছি, এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছে কে? এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে কোন দল? মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে যখন বিজেপির জন্ম হয়, আমরা বলিনি, নওশাদ সিদ্দিকী বলেনি, কে বলেছে? এই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে যে 1998 সালে তৃণমূলের লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ, রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো তৃণমূল দলটার জন্ম হতো না। আমরা বলিনি, বীজপুরের এমএলএ, বীজপুরের সাংসদ ছিলেন, এখন বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, পাগল সেজে বসে আছে নারদা সারদার টাকা খেয়ে। মুকুল রায় বলছে বীরভূমে গিয়ে কেষ্টকে নিয়ে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলতে চাইছি 2026-এ নির্বাচন হবে, কবরস্থান রক্ষার লড়াইয়ে খাম চিহ্নে ভোট দিতে হবে। আমরা বলতে চাইছি মসজিদ রক্ষার লড়াইয়ে খাম চিহ্নে ভোট দিতে হবে, এতিমখানা রক্ষার লড়াইয়ে খাম চিহ্নে ভোট দিতে হবে, মন্দির রক্ষার লড়াইয়ে খাম চিহ্নে ভোট দিতে হবে, এবং আমাদেরকেই পাহারা দিতে হবে। আমরা বলতে চাইছি, তৃণমূল সরকার যেভাবে আমার সংখ্যালঘু ভাইদের ওয়াকফ সম্পত্তি লুট করে দখল করে আছে, সেই দখল মুক্ত করতে হবে আমডাঙ্গায় খাম চিহ্নকে জিতিয়ে। এই কথাটাই আপনাদেরকে আমরা বারবার বলতে চাইছি। এই আমডাঙ্গার মানুষ তো বিশ্বাস করেছিল যে 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতা এনেছিল। এই আমডাঙ্গার মানুষ ভেবেছিল এখানে বস্ত্র শিল্পের হাব হবে, রিজেন্টের মতো বেসরকারি কারখানা হবে, যেখানে আমাদের এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এমব্রয়ডারি সেলাই হয়। রাতে জেগে আমার অল্প শিক্ষিত বেকার ভাইরা রাতে জেগে জামা প্যান্ট সেলাই করে, তাদের রাজ্য সরকারের কাছে কোনো তালিকা নেই, তারা পরিযায়ী শ্রমিক হয়ে তারা আমার বাংলার বাইরে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কেরল তারা কাজে যাচ্ছে। আর প্রতিদিন মুসলমান মহল্লায় জানেজার নামাজ, অকাল জানেজার নামাজ করতে হচ্ছে। আমরা বলেছি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাদেরকে ওখানে কাজ ছেড়ে সশরীরে হাজির হতে হবে। তৃণমূলের নেতারাও ভয় দেখাচ্ছে যে আসতে হবে। আজকে সিওকে বলে দিয়েছি, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা পোর্টাল হয়েছে, পরিযায়ী শ্রমিকদের যদি তথ্য প্রমাণ থাকে তার বাড়ির লোক হেয়ারিং করলেই হয়ে যাবে, তাকেও আসতে হবে না। আমরা বললাম যারা বিএসএফ আর্মিতে চাকরি করে তাদের কি হবে? যারা পুলিশে চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তারা হেয়ারিংয়ে আসতে পারছে না, তাদের কি হবে? উনি বললেন তাদের বাড়ির লোক হেয়ারিং করলেই হয়ে যাবে। আজকে দীর্ঘ প্রায় 1-1.5 ঘন্টা সিওর সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা বুথ ধরে ধরে আলোচনা করেছি। তৃণমূলের খপ্পরে পা দেবেন না, তৃণমূলের বিএলও যারা আছে চিহ্নিত করুন। আমরা বলেছি বিএলও গিরি করতে গেলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি শুধুমাত্র তৃণমূলের দালালি করে
সঙ্গে সঙ্গে একটা মেল এই সঙ্গে সঙ্গে বিএলওকে সেখান থেকে সরিয়ে দেবে, এই কথাটাও আজকে সিও সাহেব বলেছেন। আমরা বলতে চাইছি যে আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে। আমরা খবর পাচ্ছি কোথাও কোথাও বারুদ নিয়ে আসা হচ্ছে, বারুদ মজুত করা হচ্ছে, বলছে আবার খেলা হবে, আবার খেলবো। আমরা বলতে চাইছি খেলা হবে 26 সালে, ভাঙা পায়ে খেলা হবে না। আইএসএফ এর কর্মীরা মাথায় কাফন বেঁধে আর পেটে গামছা বেঁধে এই বোমারুদের বিরুদ্ধে, এই বোমাবাজির বিরুদ্ধে, গরিব মানুষের ভোট লুটের বিরুদ্ধে বুথে বুথে লড়াই হবে। তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, এই কথাটা আজকে সিওকে বলে দিয়ে এসেছি। আর তৃণমূল যদি ভেবে থাকে যে বোমা মেরে খেলে খানসাক্কারা আপনার ওই চত্বরে বোমা মেরে ভোট লুট করবে। আজকে উলাতে আমাদের হিন্দু পাড়ার কিছু ভাই আমার কাছে গিয়েছিল, বলছে দাদা ওখানে তৃণমূলের কিছু ফুটো মস্তান আছে, ভোট দিতে গেলেও পেটায়, আবার ভোট দিয়ে ফেরার পথেও পেটায়, আমরা কি করব? আর এই উলা গ্রামে, যেটা উলা গ্রাম আছে, সাধনপুর উলা, ফুটো মস্তানগুলো শুনে রাখুন, যদি এর পুনরাবৃত্তি হয়, এমদাদুল যেমন দৌড়ে বেড়াচ্ছে আর এই শেখ শাহজাহান যেমন জেলের ভেতর তার কত নম্বর বউয়ের হাত ধরে কাঁদছে আমরা জানি না, তার মতো হাল হাকিকত করে ছাড়বো। আজকে বইটা কোথায় গেল? এই সংবিধান হাতে নিয়ে বলছি, তৃণমূলের যারা ফুটো মাস্তানি করছেন, এই সংবিধান হাতে নিয়ে বলছি, আমার যদি একটা ভাইয়ের ভোট চুরি করে তাহলে তাদের রাতের ঘুম হারাম করে ছেড়ে দেব, তার বউ ছেলের কাছে ঘুমাতে দেব না। এই কথাটা নওশাদ সিদ্দিকী যেমন বলছে, বিশ্বজিৎ মাইতিও বলছে, অনেক লুট হয়েছে, আর নয় আমডাঙ্গাকে লুট হতে দেব না। আবার শুনছি বর্তি বিলের মাটি চুরি হচ্ছে, বর্তি বিলের মাটি নাকি বিক্রি করবে তৃণমূল। আজকেও সেই জায়গায় যথাযথ জায়গায় সেই খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। ওখানে নতুন করে পুলিশ ক্যাম্প হয়েছে, পুলিশকে বলবে ওখানে নজরদারি রাখতে। ওখানে যদি মাটি কেটে বিক্রি করে তৃণমূলের নেতারা, কোথাও যদি পুকুর ভরাট করে, সেই দায়িত্ব একবার শুধু আমাদেরকে জানাবেন, তারপরে কি ব্যবস্থা নিতে হয় তৃণমূলের বিরুদ্ধে সেটা আমরা বুঝিয়ে দেব। আমরা বলতে চাইছি এইভাবে আমডাঙ্গাকে লুট করা যাবে না, গরিব মানুষের অধিকারকে লুট করা যাবে না। আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের নেতারা তারা সই নকল করে আমাদের এজেন্ট ফর্ম, বলছে আইএসএফ নাকি এজেন্ট ফর্ম বিক্রি করে দিয়েছে। আমরা সবাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম, অনেকে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, সত্যি সত্যি আইএসএফ কি এজেন্ট ফর্ম বিক্রি করে দিল? তৃণমূল এই প্র্যাকটিসটা করে ফেলেছে। হয়তো আমাদের এখানে চণ্ডীগড়ে রবিউল আছে, রবিউলের নামে পোস্টার ছড়াবে, রবিউলকে বলবে ওর নাকি 10টা বিয়ে, ও নাকি বাড়ি গিয়ে মদ খায়, রাতের বেলা সারা এলাকায় ছড়িয়ে দেবে। আবার হয়তো আমাদের শফিকদা আছে, শফিকদাকে বলবে যে ও তো মাটি বিক্রি করে, ও তো বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, এইরকম লিফলেট বিলি করবে। আমরা বলতে চাইছি 3-4 মাস আমাদেরকে পাহারা দিতে হবে। আমার এই রকম যদি তৃণমূলের দালালরা এইরকম লিফলেট যদি ছড়ায়, লিফলেট ছড়িয়ে আমাদেরকে বদনাম করার যদি চেষ্টা করে, কেউ ভয় পাবেন না। নওশাদকে অনেক চেষ্টা করেছে, 42 দিন নওশাদকে আমাকে আটকে রেখেছিল। তৃণমূল কোটি কোটি টাকা দিয়ে আমাদের মেরুদণ্ডটাকে কিনতে চেয়েছিল। আমরা সেদিনকে বলে এসেছিলাম, নওশাদ সিদ্দিকী সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, বাইরন বিশ্বাস নয়, মেরুদণ্ড বিক্রি করতে আসেনি, এই গরিব মানুষের হকের লড়াই করতে এসেছে আইএসএফ। এই লড়াই জারি থাকবে, এই কথাটা সেদিন পুলিশ প্রশাসনকে বলে দিয়েছিলাম। এই লড়াই জারি রাখতে হবে, তো এই লড়াই লড়তে হবে। অনেকে গ্রামে তৃণমূলে প্রচুর টাকা আছে, কাটমানির টাকা আছে, 200 টাকা 500 টাকা দিয়ে আমাদের ভোট কিনতে চাইবে। 200, 500, 1000 টাকা দিলে নিয়ে নেবেন, 5000 টাকা দিলে নিয়ে নেবেন। যখন ওদের বুথে একটা মুচকি হেসে
বুথে গিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে আসবেন। চুপচাপ খামে ছাপ আমডাঙ্গার পরিবর্তন করতে হবে। আবার হাসিম আব্দুল হালিমের আমডাঙ্গাকে ফেরত চাই। আমরা দেখেছি হাসিম আব্দুল হালিমকে কখনো তাকে বলতে হয়নি আমি হিন্দু, আমি মুসলমান। এই আমডাঙ্গার মানুষ তাকে 8 বারের এমএলএ করে পাঠিয়েছিল। তিনি কমনওয়েলথে গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছে। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই আমডাঙ্গায় এমএলএ মুখ্যমন্ত্রীকে বলছে, এমএলএ সাহেব তোমার কি চাই? বলছে আমডাঙ্গায় আমার কিছু চাইনি, আসলে এটা মনে করিয়ে দিতে চাই। বলছে আমার একটা গায়নো চাই। আমি বলছি আপনি গায়নো অনেকগুলো বসান আপনার সেবাশ্রয়ে, কিন্তু পার্মানেন্ট গায়নো চাই আমডাঙ্গা হসপিটালে। মেয়েদেরকে সিজার করবে মহিলা ডাক্তার, সেই ব্যবস্থা করতে হবে। রফিকুল বাবু, আপনি 3.5 কোটি টাকা করে 10.5 কোটি টাকা পেয়েছেন, সেই হিসাব আপনাকে মোড়ে মোড়ে টাঙাতে হবে। একদিন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, এমএলএ সাহেব এই টাকা কি করেছেন? বলছে উনি বারুদ কিনতেই বোধহয় ফুরিয়ে গেছে, পিস্তল কিনতেই বোধহয় ফুরিয়ে গেছে। কারণ বেকার যুবকের হাতে 11 সালের পরে বেকার যুবকদের হাতে বোমা গুলি পিস্তল তুলে দেওয়া হয়েছে, তাদের কাজ দেওয়া হয়নি। আমরা বলতে চাইছি লিলি বিস্কুটের কারখানা বিক্রি করবেন? হবে না, বিক্রি হবে না। যতই চক্রান্ত হোক, সেখানে বস্ত্র শিল্পের হাব হবে, কারখানা ধোঁয়া উঠবে, সেখানে আমার আমডাঙ্গার বেকার যুবক, অল্প শিক্ষিত ছেলে মেয়েরা, আমার মায়েরা কাজ করবে। আমরা বলতে চাইছি যে তৃণমূলকে অনেক দেখেছেন, আবার গল্প ফাঁদবে, হিন্দু মুসলমানের ফাঁদ পাতবে, এখানে ভাগাভাগি করার চেষ্টা করবে। কিন্তু যারা আজকে মিটিং শুনছেন, হকের লড়াই লড়তে এসেছি, এই লড়াই আমাদের জিততে হবে। তাই তো আমরা 21শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ষড়যন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, অনেক ষড়যন্ত্র করে আমাদেরকে আটকাতে চাইছে। আমরা বলতে চাইছি একদিকে কলকাতার রাজপথ, অপরদিকে তৃণমূলের কর্মীরা, মাঝখানে যদি পুলিশ প্রশাসন হোক আর তৃণমূলের দালালরা হোক, খড়কুটোর মতো উড়ে যাবে। লাখো লাখো মানুষের পদচারণায় কলকাতার রাজপথ কেঁপে উঠবে। এই 2026-এ আমার দলের সেনাপতি নওশাদের নেতৃত্বেই বাংলার নতুন সমাজ গড়ে উঠবে, এই ডাক আমরা দিয়েছি। আর আমার বড় ভাইজান, আমার দলের পৃষ্ঠপোষক, বলেছে দেখি কার ক্ষমতা আছে, আমি শহীদ মিনারে উপস্থিত থাকব। তিনিও সেদিনকে উপস্থিত থাকবেন। প্রত্যেক বুথে বুথে আমাদেরকে মহিলাদেরকেও নিয়ে যেতে হবে। এবারে ধর্মতলায়, কলকাতায় আমার ভাইদেরকেও নিয়ে যেতে হবে। আমরা বিরিয়ানি দিতে পারি না, ডিম ভাত দিতে পারি না, আমাদের গাঁটের পয়সা খরচ করে গাড়ি করে আমাদের 21 তারিখে যেতে হয়। আজকে যেমন বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি, আর একটা কথা বিডিও সাহেবকে বলে রেখে যেতে চাই, তিনি বিডিও সাহেব মানে সরকারি পদ। যদি শিয়ালদায় যদি আপনারা যেয়ে থাকেন, শিয়ালদার প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পথে যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের নিচে দোকানে দোকান, হাজার হাজার বেকার যুবকরা সেখানে ফ্লাইওভারের নিচে দোকান দিয়েছে। আমরা বলতে চাইছি রাজবেড়িয়া থেকে মিরাটি পর্যন্ত যতগুলো ফ্লাইওভার হবে, বারাসাতের ফ্লাইওভার আপনারা দেখেছেন, কলোনি মোড় থেকে এই আপনার চাপাডালি মোড় পর্যন্ত যে আমার ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে হাজার হাজার ব্যবসাদাররা দোকান করছে। আমরা বিডিও সাহেবকে বলতে চাই, আপনিও দায়িত্ব নিন। দায়িত্ব নিয়ে ফ্লাইওভারের নিচে যারা পথ হকার, যারা আমাদের পথ হকার, তাদেরকে সরে যেতে হলো। তাদের শারীরিক অবস্থা, তাদের পরিবারের অবস্থা খুব খারাপ। এই ফ্লাইওভারের নিচে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যতদিন না পর্যন্ত পুনর্বাসন হচ্ছে, আমরা বলেছি এই ক্ষতিগ্রস্ত হকারদের, যাদের দোকান ছিল, 35 কেজি করে চাল, ডাল, গম, তাদের খাদ্যদ্রব্যর ব্যবস্থা করতে হবে, স্পেশাল জিআরটার ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি যে এদেরকে যতদিন পর্যন্ত না এদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে, রাজ্য সরকার তো খেলা মেলা মন্দির তৈরি করছে হাজার হাজার কোটি টাকা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় বিধায়ক, আপনি গিয়ে বলুন যারা পথহকার ছিল, যতদিন না পুনর্বাসন হয় ততদিন এদেরকে 10,000 টাকা করে দিতে হবে। সেই দাবি আমরা বিডিওকে রেখেছি। আমরা বলতে চাইছি এই রাজ্যের সংখ্যালঘু মানুষ, এই রাজ্যের প্রতিবাদী মানুষ, এই রাজ্যের সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখতে চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী কারখানার ফিতে কাটবেন।
কারখানা ধোঁয়া উঠবে। অনেকে ধারণা হয়েছিল 34 বছরে বামফ্রন্ট সরকারকে সরাতে হবে। এই আমডাঙ্গার মানুষও পরিবর্তন করেছিলেন, রফিকুর বাবুকে জিতিয়েছিলেন হাজার হাজার ভোটে বিজেপিকে রক্ষার নাম করে। কিন্তু যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কারণ আমার বাপ জ্যাঠা কাকা যেখানে শুয়ে আছে কবরস্থানে, তার দখল অমিত পোর্টালের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ভূমি রাজস্ব মন্ত্রী, তিনি ভূমি দপ্তরের মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, আমার কবরস্থানের দখল দিয়েছে। এলাই কবরস্থান অধিকারের লড়াই, এলাই নওশাদ সিদ্দিকী লড়ছে। আমরা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেছিল ফিতে কাটবে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে জিনিস বিজেপি করতে পারেনি সে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। আমরা কি দেখলাম? 2024 সালে রাম মন্দির তৈরি হলো। 2014 সালে নরেন্দ্র মোদী কি বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল বেকার যুবকের 2 কোটি বেকারের চাকরি হবে। নরেন্দ্র মোদী কি বলেছিল? কালো ধন নিয়ে আসবে, প্রত্যেকে জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকবে, বিজলি ফ্রি হবে অর্থাৎ বিদ্যুৎ ফ্রি হবে, গ্যাসের দাম কমে 500 টাকা হয়ে যাবে, পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যখন এগুলো পূরণ করতে পারলো না, যখন এই সরকার আম্বানি আদানি রিলায়েন্সের সরকার হয়ে উঠল, তখন বলছে রাম মন্দির আসলে ধর্ম এই ভারতবর্ষের মানুষের কাছে একটা সফট কর্নার, আমরা যে যার ধর্ম সে তার পালন করি। তখন তিনি বললেন রামকে নিয়ে আসবো। রামকে নিয়ে আসতে গেলে অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ, রাম মন্দির তৈরি হলো। ভেবেছেন যে ভারতবর্ষের মানুষ রাম মন্দির দেখে কি বলল? যে রাম মন্দির করছি, আপকি বার 400 পার। এই দেশের সাধারণ মানুষ, এই দেশের ধর্মনিরপেক্ষ মানুষ মোদির গালে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছে। কারণ এই বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা ধর্মনিরপেক্ষ বাংলা। কারণ এই বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে, আর মুসলমানের মসজিদের নামাজে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে। এই আমডাঙ্গাকে কলুষিত করতে দেব না, এই আমডাঙ্গাকে বিজেপিকে আসতে দেব না। তৃণমূল ডেকে নিয়ে এসেছে। কে? শুভেন্দু অধিকারী, তৃণমূলের দালাল। কেউ ভুল ভাববেন না যে বিজেপি, কারণ হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা বলতে চাইছি আপনার অনেকগুলো পেট্রোল পাম্প আছে কাঁথিতে, আপনার অনেকগুলো বাস আছে কাঁথিতে, আপনার অনেকগুলো হোটেল আছে। আপনি একবার পেট্রোল পাম্পে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, পেট্রোলের দাম 50 টাকার কম দিতে চাই, এ কথাটা আপনি শুরু করুন। আসলে হিন্দু মুসলমানের ভোট ভাগ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা শুভেন্দু অধিকারী দেখা করতে গেছে, পায়ে হাত দিয়ে নমস্কার করছে, আর নওশাদ বুকের পাটা নিয়ে দেখা করতে গেছে যে এই বাংলায় শান্তি ফিরিয়ে আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলতে চাইছি এ লড়াই হবে সেয়ানে সেয়ানে। তাই আমডাঙ্গার মানুষের কাছে বলছি তৃণমূলের খপ্পরে পা দেবেন না। আর বিজেপি যারা করেছেন তাদেরকে বলতে চাইছি আমডাঙ্গায় বিজেপি জিতবে না। আমডাঙ্গায় বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলের জেতার রাস্তাটা পরিষ্কার করে দেবেন না। আপনি তিলক কাটুন, অসুবিধা নেই, আপনি পুজো করুন, অসুবিধা নেই, তার নিরাপত্তা আমরা দেব। আমি বিশ্বজিৎ মাইতি বলছি, কিন্তু বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জেতার জায়গা করে দেবেন না। তৃণমূল একটা লুটের দল, ঠগবাজির দল, এবং গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, বেকার যুবকের পেটে লাথি মেরেছে এই সরকার। কয়লা চোরের সরকার, এই সরকারের মাটি চোরের সরকার, এই সরকারের মিড ডে মিলের সরকার, চুরির সরকার, ডিম চোরের সরকার, আমফানের ট্রিপল চুরির সরকার। আমরা বলতে চাইছি এরা সব কিছু হজম করে ফেলেছে, আর যেটুকু বাকি আছে আমার হিন্দু মুসলমানের সম্প্রীতি, সেটাও তৃণমূল খেতে চাইছে। আমরা বলতে চাইছি কবরস্থান আমরা পাহারা দেব, সেই সঙ্গে সঙ্গে মন্দিরও আমরা পাহারা দেব, মতুয়া ভাইদের পাশে থাকব। আমরা বলতে চাইছি এসআইআর এর নাম করে আবার হিন্দু মুসলমানের ভাগ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্ল্যান,
আমরা সেটা ভেস্তে দিতে চাই। একটাও যাদের প্রকৃত ভোটার তাদের যাতে নাম বাদ না যায় সেই লড়াই আমরা লড়ছি। আপনাদেরকেও লড়াই লড়তে হবে। কেউ আতঙ্কিত হবেন না, তৃণমূলের ফাঁদে পা দেবেন না, বিজেপির ফাঁদে পা দেবেন না। আমরা বলতে চাইছি এই আমডাঙ্গাকে বোমাডাঙ্গা থেকে মানুষকে একটু শান্তিতে ঘুমাতে দিতে চাই। এই কথা বলে যারা মৌলভী মুয়াজ্জেম যারা আছেন তাদের কাছে করজোড়ে আমাদের হাত জোড়ো করে আপনাদের কাছে বলতে চাইছি, যারা মন্দিরের পুরোহিত আছেন তাদের কাছে হাত জোড়ো করে বলতে চাইছি, তৃণমূলের ফাঁদে পা দিয়ে হিন্দু মুসলমানের ঐক্য যাতে ধ্বংস না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। একটা কথা বলে শেষ করব। 1992 সাল সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, উত্তরপ্রদেশে আগুন জ্বলছে, বিহারে আগুন জ্বলছে, রাজস্থানে আগুন জ্বলছে, তামিলনাড়ুতে আগুন জ্বলছে, গুজরাটে আগুন জ্বলছে, মহারাষ্ট্রে আগুন জ্বলছে। সেদিন এই বাংলায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমরা অনেকেই ভয় পেয়েছিলাম। আমার মা বাবা, আমার চাচারা চাচিরা ভয় পেয়েছিল যে বিহারের মতো উত্তরপ্রদেশের মতো যদি আমার বাংলায় যদি আগুন জ্বলে, সেদিন এই বিজেপি দালাল, এই আরএসএস, সেদিনকে আমরা দেখেছিলাম যে বাবরি মসজিদকে কিভাবে ধ্বংস করেছিল 6ই ডিসেম্বর। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সেদিনকে ভারতবর্ষে আগুন জ্বলছে, আমার বাবারা, আমার মায়েরা, আমার চাচারা উদ্বিগ্ন হয়ে পড়ল। এই আমডাঙ্গার সেদিনের এমএলএ ছিল হাসিম আব্দুল হালিম, সেদিনের এমপি ছিল তরিত বরণ তোপদার। সেদিনকে আমরা কি দেখলাম? আমার বাবা মা, আমার জ্যাঠা জেঠিরা, আমার চাচা চাচিরা রাত্রিবেলা একসাথে মন্দির পাহারা দিয়েছে, একসাথে মসজিদ পাহারা দিয়েছে, আমডাঙ্গায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে দেয়নি। আবার সেই দিন হাজির করতে চাইছে তৃণমূল বিজেপি। আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যকে বজায় রাখতে হবে, অটুট রাখতে হবে এই তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে। আজকে সারাদিন বকছি, খুব কষ্ট হচ্ছে, এখনো ভাত টাত কিছু খাওয়া হয়নি। যাই হোক, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। এ লড়াই আমাদের কবরস্থান বাঁচানোর লড়াই, এ লড়াই আমাদের ঈদগাহ বাঁচানোর লড়াই, এ লড়াই আমাদের এতিমখানা বাঁচানোর লড়াই, এ লড়াই আমাদের মাদ্রাসা বাঁচানোর লড়াই। যে কথাটা বলতে চেয়েছিলাম শুধু ঘুরে ফিরে অন্যদিকে চলে যাচ্ছি। মমতা ব্যানার্জির কাছে তো কারখানার ফিতে কাটা দেখতে চেয়েছিলাম আমরা। মমতা ব্যানার্জি বলছে দীঘায় 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছি। আর যারা তৃণমূলের নেতারা বগল বাজাতে বাজাতে বিরিয়ানির প্যাকেট, ডিম ভাত নিয়ে ধর্মতলায় গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন নতুন কথা শুনতে চেয়েছিলেন যে 26 সালে আবার ভাঙা পায়ে খেলা হবে নাকি ভালো পায়ে খেলা হবে। শুনতে গিয়েছিলেন, কি শুনে এসেছে? আমডাঙ্গায় যারা তৃণমূলের নেতাকর্মীরা গিয়েছিলেন, বলছে আমি 400 কোটি টাকা খরচ করে আমি এই জগন্নাথ মন্দির তৈরি করেছি, আর 200 কোটি টাকা খরচ করে আমি জগন্নাথের প্রসাদ রেশন ডিলারদের মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আর কি বলছে? আর বলছে রাজারহাটে 15 একর জমিতে, যেখানে এই বাংলার বেকার যুবকের স্বপ্ননগরী, বেকার যুবক কাজ পাবে, সেখানে একটা ওয়েবেল হবে, সেখানে একটা উইপ্রো কম্পিউটার সেন্টার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে ফিতে কাটবে? এই রাজ্যের মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন হাততালি দেবে। যারা বেকার যুবক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল তারা আনন্দিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় দাঁড়িয়ে বলছে আমি ওখানে দুর্গা মন্দির তৈরি করব, সেখানে অনেক কর্মসংস্থান হবে। আর তিনি মাঝে মাঝে উত্তরবঙ্গে যান, শিলিগুড়িতে বেড়াতে যান। শিলিগুড়িতে গিয়ে আমরা ভেবেছিলাম সেখানে কারখানা হবে, ফিতে কাটবে, কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওখানে একটা মহাকালের মন্দির করব, কয়েক কোটি টাকা খরচ করে তার প্ল্যানিং হয়ে গেছে। আমরা বলতে চাইছি এই বাংলার হিন্দু সমাজ, এই বাংলার মুসলমান সমাজ, এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত, এই বাংলার মতুয়া, এই বাংলার নবশূদ্র মন্দির মসজিদ চায় না। মন্দির মসজিদ করবে ধর্মগুরুরা, মন্দির মসজিদ তৈরি করবে ধর্মগুরুরা। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার তো ফিতে কাটবেন, আপনি তো হসপিটালের ফিতে কাটবেন, আপনি বিশ্ববিদ্যালয়ের ফিতে কাটবেন, আপনি কারখানার ফিতে কাটবেন। আসলে এই বাংলাটাকে আপনি বিজেপিকে উপহার দিতে চান। আপনি যেমন লক্ষ্মীর ভান্ডার তৈরি করে বিজেপিকে খুশি করতে চেয়েছিলেন,
আমরা বলতে চাইছি লক্ষ্মীর ভান্ডার হয়তো বাড়বে, 2000 থেকে 3000 হবে। আমরা বলতে চাইছি লক্ষ্মীর ভান্ডার 2000 টাকায়, এই 1000 টাকায় আমার মায়েদের পেট ভরবে না, 5000 টাকার ব্যবস্থা করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমার মায়েদেরকে পাশে থাকতে চাইছি। মমতা ব্যানার্জি ভেবেছিল এই 1000 টাকা দিয়ে আমার মায়েদের মুখ বন্ধ করবে। আমার তিলোত্তমা বোনকে আর্জি করে খুন করলো। আমার তিলোত্তমা মায়েদের বিচারের জন্য, ইনসাফের দাবিতে সারা পশ্চিম বাংলার আমার মায়েরা 1000 টাকা নিয়েও রাতে জেগে মমতা ব্যানার্জির কাছে ইনসাফ চেয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা আশফাকুল্লার বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা আবু বক্করের বাংলা। এ বাংলা হিন্দু মুসলমান করে ভাগ করা যাবে না। তাই এই কথাটা বিজেপিকেও বলতে চাইছি, তৃণমূলকেও বলতে চাইছি। 21 তারিখে সবাই সকাল সকাল সবাই মুড়ি নিয়ে নেবেন, সঙ্গে জল নিয়ে নেবেন, কিছু বিস্কুট নিয়ে নেবেন, এবং এই আমডাঙ্গা থেকে হাজার হাজার মানুষ সেদিন ধর্মতলায় দেখা হবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে। আমিও মঞ্চে উপস্থিত থাকব। এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আমার সালাম, আমার আদাব, আমার নমস্কার, আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে এই লড়াই জারি থাকবে। এই লড়াই বাঁচিয়ে রাখতে হবে, তৃণমূলকে আমডাঙ্গা থেকে বিতাড়িত করতে হবে। এই কথা বলে পাড়ায় পাড়ায় দেয়াল লিখন করতে হবে, পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙাতে হবে, পাড়ায় পাড়ায় বুথের মিটিং করতে হবে। পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা যদি দুষ্টুমি করে তার খবরটাও ঠিক জায়গায় পাঠাতে হবে। এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমডাঙ্গা সাধারণ মানুষের ঐক্য জিন্দাবাদ।